নমস্কার বন্ধুরা, নার্সিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস অর্থাৎ মাসিকের বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা সম্পর্কে। অনেক মেয়েরাই মনে করেন মাসিক একটু আগে বা পরে হলে সেটা স্বাভাবিক। আবার কেউ অতিরিক্ত রক্তপাত বা তীব্র ব্যথাকে সাধারণ বিষয় বলে মনে করেন, কিন্তু সব ক্ষেত্রে তা স্বাভাবিক নয়। আজকের ভিডিওতে আমরা জানব মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি কী, মাসিক স্বাভাবিক কেমন হওয়া উচিত, মাসিকের বিভিন্ন সমস্যা, তাদের কারণ, লক্ষণ এবং কী কী পরীক্ষা করা দরকার, ইনভেস্টিগেশান, এবং কী কী ট্রিটমেন্ট করা দরকার, এবং কখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস কী? মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস বলতে বোঝায় মাসিকের স্বাভাবিক নিয়মের পরিবর্তন, অর্থাৎ মাসিক সময় মতো না হওয়া, খুব বেশি বা খুব কম রক্তপাত হওয়া, অতিরিক্ত ব্যথা হওয়া ও দীর্ঘদিন মাসিকের গন্ধ থাকা, এইসব মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস। প্রথমে আমাদের জানতে হবে মেনস্ট্রুয়াল সাইকেলটা কী। মেনস্ট্রুয়াল সাইকেল হলো প্রতি মাসে একজন মহিলার শরীরে গর্ভধারণের জন্য প্রস্তুতি নেওয়া হয়। সেই সময় ইউটেরাসের ভেতরের স্তর বা এন্ডোমেট্রিয়াম ধীরে ধীরে মোটা হতে থাকে। যদি গর্ভধারণ না হয় তাহলে সেই অতিরিক্ত স্তর রক্তের সঙ্গে শরীর থেকে বেরিয়ে আসে। একেই আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল। স্বাভাবিকভাবে সাইকেল 21 থেকে 35 দিন হয়, রক্তপাত 20 থেকে 7 দিন এবং রক্তের পরিমাণ 30 থেকে 80 মিলিলিটার। হালকা ব্যথা থাকে। যদি এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় তাহলে তাকে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস বলা হয়। আরও ডিটেলসে আমি আগের ভিডিওতে পুরো ডিটেলস মেনস্ট্রুয়াল সাইকেল কিভাবে হয়, প্রত্যেকটা ফেজ কেমন হয়, কিভাবে মেনস্ট্রুয়াল সাইকেলটা হয়, কেন হয়, তার লক্ষণগুলো কী, সমস্ত ডিটেলসে বোঝানো আছে। সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে আরও ডিটেলসে বুঝতে পারবে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলটা কিভাবে হয়, কিসের জন্য হয় এবং কোন পার্টসটা বাইরে বেরিয়ে আসছে, সমস্ত ডিটেলস। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কি হয়? প্রতি মাসে একজন নারীর শরীরে প্রেগনেন্সির জন্য নিজেকে প্রস্তুত করে। প্রতি মাসে ওভারি থেকে একটা ওভাম বের হয়। এই প্রক্রিয়াকে ওভালুয়েশন বলা হয়। যদি ওভামের সঙ্গে স্পার্ম মিলিত না হয় তাহলে ফার্টিলাইজেশন হয় না, এবং ফার্টিলাইজেশন যখন হয় তাহলে বেবি যেন সেই ইউটেরাসে বেড়ে উঠতে পারে, তাই ইউটেরাসের ভেতরের যে আস্তরণ আছে, অর্থাৎ যেটাকে এন্ডোমেট্রিয়াম বলে, সেই এন্ডোমেট্রিয়াম ধীরে ধীরে মোটা ও রক্ত সমৃদ্ধ হয়ে যায়। যদি এগের সঙ্গে, অর্থাৎ যে ওভামটা আছে তার সাথে স্পার্ম মিলিত না হয়, অর্থাৎ ফার্টিলাইজেশন না হয়, তাহলে প্রেগনেন্সি হয় না। যেহেতু প্রেগনেন্সি হয়নি, তাই ইউটেরাসের যে অতিরিক্ত যে মোটা এন্ডোমেট্রিয়াম আর প্রয়োজন হয় না, ফলে এটি ধীরে ধীরে ভেঙে যায়। ভেঙে যাওয়া এন্ডোমেট্রিয়াম রক্ত এবং কিছু টিস্যু ভেজানা দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে। এটাকে মেনস্ট্রুয়াল বা পিরিয়ড বলা হয়। মেনস্ট্রুয়াল শেষ হওয়ার পর আবার ওভারিতে যে নতুন ওভাম তৈরি হয় এবং ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম আবার মোটা হতে শুরু করে। এভাবে প্রতি মাসে মেনস্ট্রুয়াল সাইকেল চলতে থাকে। মেনস্ট্রুয়াল সাইকেলের নর্মাল এবং অ্যাবনর্মালের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা জানব। নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে কি হয়, এর সাইকেলটা 21 থেকে 35 ডে পর্যন্ত হয়, এবং অ্যাবনর্মালে কি হয়, 21 দিনের কমও হতে পারে এবং 35 দিনের বেশিও হতে পারে। ফ্লোটা কি 2 থেকে 7 দিন হয়। অ্যাবনর্মালে কী হয়, 2 দিনেরও কম হতে পারে, 7 দিনেরও বেশি হতে পারে। ব্লাড লস নর্মালে সাধারণত 30 থেকে 80 ml হয়, কিন্তু অ্যাবনর্মালে কী হয়, অ্যাবনর্মালে 30 ml এর কমও হতে পারে, আবার 80 ml এর বেশি হতে পারে। রেগুলার সাইকেল হয় নর্মালে, বাট অ্যাবনর্মালে ইরেগুলার সাইকেল হয়। এবং নর্মালে কী হয়, মাইল্ড পেন হয়, আর অ্যাবনর্মালে কী হয়, সিভিয়ার পেন হয়। নর্মালে কী হয়, নো ব্লিডিং বিটুইন পিরিয়ড, আর অ্যাবনর্মালে কী হয়, ব্লিডিং বিটুইন পিরিয়ড। এবং ডেলি অ্যাক্টিভিটি নর্মাল হয় নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে, বাট অ্যাবনর্মালে ডেলি অ্যাক্টিভিটি নর্মাল থাকে না, অ্যাবনর্মাল থাকে। এখন আসি আমরা প্রথম সমস্যায়। প্রথম সমস্যাটা কি, অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া কি? অ্যামেনোরিয়া অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া। এটি 2 ধরনের হয়, প্রাইমারি অ্যামেনোরিয়া আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া। প্রাইমারি অ্যামেনোরিয়া কি,
যদি 15 বছর বয়স পর্যন্ত কোনো মেয়ের প্রথম মাসিক হয় না, অর্থাৎ প্রথম মাসিক হচ্ছে মিনার্কি স্টার্টই হয় না তখন। আর সেকেন্ডারি ম্যানোরিয়া হচ্ছে আগে নিয়মিত মাসিক হতো কিন্তু টানা 3 মাস বা তার বেশি সময় ধরে মাসিক না হয়। কারণটা কি? অনেক ক্ষেত্রে গর্ভধারণ বা পিসিওএস, থাইরয়েড, মানসিক চাপ, অতিরিক্ত ব্যায়াম, হঠাৎ ওজন কমে যাওয়া। এবার আমরা জানবো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামেনোরিয়া কী। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মধ্যে পার্থক্যটা কি? কখন মাসিক মানে প্রাইমারি অ্যামেনোরিয়ায় কী হয়, কখনো মাসিক শুরুই হয়নি। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়ায় কী হয়, আগে মাসিক হতো পরে বন্ধ হয়েছে। প্রাইমারি অ্যামেনোরিয়ায় কী হয়, 15 বছর বা তার বেশি বয়সে ধরা পড়ে। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়ায় কী হয়, এটা যে কোনো বয়সে হতে পারে। প্রাইমারি অ্যামেনোরিয়া সাধারণত জন্মগত বা হরমোনজনিত সমস্যা বেশি। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া প্রেগনেন্সি, পিসিওএস, স্ট্রেস, থাইরয়েড ইত্যাদি বেশি। প্রাইমারি অ্যামেনোরিয়ায় কী হয়, জীবনে একবারও মেনস্ট্রুয়েশন হয়নি। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়ায় কী হয়, অন্তত একবার মেনস্ট্রুয়েশন হয়েছে। এবার আমরা আলোচনা করব মেনোরেজিয়া নিয়ে। মেনোরেজিয়া কি? এটি হলো অতিরিক্ত রক্তপাত। যদি 7 দিনের বেশি মাসিক চলে অথবা প্রতি 1-2 ঘন্টায় প্যাড ভিজে যায় তাহলে মেনোরেজিয়া হতে পারে। কারণ কি? ফিব্রয়েড, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড ডিজিজ, ব্লিডিং ডিসঅর্ডার। এগুলো কি দেখা যেতে পারে? এতে দেখা যায় বেশি রক্তপাত, বড় বড় রক্তের দলা মানে ক্লটিং আছে দেখা যায়, মাথা ঘুরছে, শরীর দুর্বল আছে, রক্তশূন্যতা হচ্ছে অর্থাৎ হিমোগ্লোবিন লেভেল লো হয়ে যাচ্ছে। এবার আমরা জানবো যখন আমাদের শরীরে হেভি ব্লিডিং হচ্ছে তখন আমাদের শরীরে কি প্রভাব পড়ছে। তাহলে যখন আমাদের দেহে অতিরিক্ত ব্লিডিং হয়ে যাচ্ছে বা মেনোরেজিয়া হচ্ছে তখন কি হয়, আমাদের শরীরের হিমোগ্লোবিন লেভেলটা লো হয়ে যায়। তখন অ্যানিমিয়া দেখা যেতে পারে। অ্যানিমিয়ার ফলে কি লক্ষণ দেখা যায়? শরীরটা দুর্বল লাগে, ক্লান্ত মানে শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত ভাব হয়, মাথা ঘোরে, ত্বক ফ্যাকাশে হয়ে যায়। তা আরও দেখা যায় কি ফ্যাটিক দেখা যায়, মানে অতিরিক্ত ক্লান্তি। রক্ত কমে যাওয়ার কারণে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, ফলে রোগী সবসময় ক্লান্ত অনুভব করে। তারপরে কি হয়, ডিজিনেস হয় অর্থাৎ মাথা ঘোরা। অতিরিক্ত রক্তপাতের ফলে ব্লাড যে ভলিউমটা কমে যেতে পারে, যার কারণে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া অনুভূতি হতে পারে। তারপরে কি হয়, শ্বাসকষ্ট হয়, শর্টনেস অফ ব্রিথ। কি হয়, রক্ত স্বল্পতা বেশি হলে শরীরে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায়, ফলে সামান্য কাজেও শ্বাসকষ্ট হতে পারে। প্যালপিটেশান কি? যে শরীরে অক্সিজেন ঘাটতি পূরণ করতে হৃৎপিণ্ড কি হয় দ্রুত কাজ করে, ফলে কি হয় বুক ধড়ফড় করে। তারপর কি আছে, ডিফিকাল্টি ইন ডেলি অ্যাক্টিভিটিস, মানে দৈনন্দিন যে কাজগুলো করছো সেগুলোতে কি হয় ডিফিকাল্টি অর্থাৎ দুর্বলতা, ক্লান্তি চলে আসছে। পড়াশোনা বা চাকরির যে কোনো পরীক্ষা দিচ্ছ, সেগুলো কোনো কাজেই তার হচ্ছে গিয়ে মন বসবে না, একটা দুর্বল ভাব আসবে, অসুবিধা হয় সেই কারণগুলোতে। তাও ইমোশনাল স্ট্রেস, মানে মানসিক একটা চাপ হয়। দীর্ঘদিন অতিরিক্ত রক্তপাত হলে রোগীর উদ্বেগ বা মানসিক চাপ, বিরক্তি মানে এসব বাড়তে থাকে ধীরে ধীরে। সিভিয়ার ব্লাড লস, মানে অতিরিক্ত রক্তক্ষরণ। খুব বেশি রক্তপাত হলে সিভিয়ার অ্যানিমিয়া, রক্তচাপ কমে যাওয়া, হাইপারটেনশান এবং জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে। এবার আমরা পড়ব অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়া বলতে কি বোঝায়? 35 দিনের বেশি ব্যবধানে পিরিয়ডস হওয়া। যেমন আজ মাসিক হলো, আবার পরের মাসে অনেক দেরিতে আবার মাসিক হলো। এটা কি কারণে হতে পারে? পিসিওএস, স্ট্রেস, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড ডিসঅর্ডার ইত্যাদি। এবার আসি পলিমেনোরিয়াতে। এটি হলো 21 দিনের আগেই আবার মাসিক শুরু হওয়া। এটি স্বাভাবিক নয়। কি কারণে হতে পারে? হরমোনাল ইমব্যালেন্স, ওভালুয়েশন ডিসঅর্ডার, ইউটেরাইন ডিজিজ ইত্যাদি। এবার আমরা জানবো ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া কি? এটি খুবই সাধারণ একটি সমস্যা। অনেক মেয়েই পিরিয়ডসের সময় তীব্র ব্যথায় ভোগেন। এটি ডিসমেনোরিয়া। এটি 2 ধরনের হয়, সেকেন্ডারি ডিসমেনোরিয়া আর প্রাইমারি ডিসমেনোরিয়া। আর প্রাইমারি ডিসমেনোরিয়া কি? কোনো রোগ ছাড়া ব্যথা। এটি প্রোস্টাগ্ল্যান্ডিন বেশি হওয়ার কারণে হয়। এবার আমরা জানবো সেকেন্ডারি ডিসমেনোরিয়া নিয়ে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া কি? সেকেন্ডারি ডিসমেনোরিয়া হলো ফিব্রয়েড বা পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস এই সব রোগের কারণে হয়। কি দেখা যায় লক্ষণগুলো? তলপেটে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, বমি হয়, মাথা ঘোরা, দুর্বল লাগা ইত্যাদি। এবার আমরা জানবো হাইপোমেনোরিয়া নিয়ে। হাইপোমেনোরিয়া কি?
হাইপোম্যানোরিয়া হলো খুব অল্প রক্তপাত হওয়া। কারণ কী কারণে হতে পারে? হরমোনাল ইমব্যালেন্স, পিসিওএস, স্ট্রেস, কন্ট্রাসেপটিভ পিল ইত্যাদি। এবার আমরা জানবো মেট্রোরেজিয়া নিয়ে। মেট্রোরেজিয়া বলতে বোঝায় 2 মাসিকের মাঝখানে হঠাৎ রক্তপাত হওয়া। এটি স্বাভাবিক নয়। কী কারণে হতে পারে? ইনফেকশান, ফিব্রয়েড, সার্ভাইকাল পলিপ, হরমোনাল ইমব্যালেন্স, ক্যান্সার ইত্যাদি কারণে হয়। এবার আমরা জানবো মেনোমেট্রোরেজিয়া। মেনোমেট্রোরেজিয়া কি? অনিয়মিত সময়ে অতিরিক্ত রক্তপাত হওয়া, অর্থাৎ মেনোরেজিয়া প্লাস মেট্রোরেজিয়া দুটো একসঙ্গে থাকলে হয় মেনোমেট্রোরেজিয়া। এবার আমরা দেখব ডায়াগনস্টিক টেস্ট ফর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস। প্রথম প্রেগনেন্সি টেস্ট। প্রেগনেন্সি টেস্টে কী করা হয়, কেন করা হয়? কারণ মাসিক বন্ধ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ প্রেগনেন্সি, তাই প্রথমেই এই পরীক্ষা করা হয়। সেকেন্ড কী হয়? কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি টেস্ট করা হয়। কেন করা হয়? অতিরিক্ত রক্তপাতের কারণে অ্যানিমিয়া হয়েছে কিনা তা জানতে হিমোগ্লোবিনের জন্য অন্যান্য ব্লাড সেলের মাত্রা দেখা হয়। তৃতীয়ত কী করা হয়? থাইরয়েড টেস্ট করা হয়। কেন করা হয়? যে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকলে তা মানে তা পিরিয়ডসের অনিয়মিত হতে পারে। তারপরে হরমোনাল টেস্ট করা হয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এলএইচ হরমোন, প্রোল্যাক্টিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। কেন করা হয়? হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা সেটা জানতে এবং ওভালুয়েশন ঠিকভাবে হচ্ছে কিনা তা বোঝার জন্য। 5 নম্বরে কী করতে হয়? ব্লাড সুগার টেস্ট করতে হয়। কেন করা হয়? ডায়াবেটিক, ইনসুলিন রেসিস্ট্যান্ট আছে কিনা তা জানতে। পেলভিক আল্ট্রাসাউন্ড করা হয়। কেন করা হয়? কারণ ফিব্রয়েড, পিসিওএস, ওভারিয়ান সিস্ট, এন্ডোমেট্রিয়াল থিকনেস, ইউটেরাস অ্যান্ড ওভারির গঠন দেখতে। এটি মাসিকের সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি। তারপরে করা হয় কি? প্যাপ সিমার। প্যাপ সিমার কি? কেন করা হয়? সার্ভিক্সের অস্বাভাবিক যে কোষগুলো ও সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি আছে কিনা তা জানতে। 8 নম্বরে কী করতে হয়? 8 নম্বরে করতে হয় এন্ডোমেট্রিয়াল বায়োপসি করতে হয়। কেন করা হয়? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার সন্দেহ হলে, বিশেষ করে 45 বছরের বেশি বয়সী নারী বা দীর্ঘদিন অস্বাভাবিক রক্তপাত থাকলে। এবার আমরা আসি ট্রিটমেন্ট নিয়ে। কী ট্রিটমেন্ট দিতে হয়? আয়রন সাপ্লিমেন্টস, পেন রিলিফ মেডিসিন, হরমোনাল থেরাপি, কন্ট্রাসেপটিভ পিল, ট্রিনেক্সামিক অ্যাসিড, অ্যান্টিবায়োটিক, সার্জিক্যাল ট্রিটমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশান, গুরুত্বপূর্ণ পরামর্শ ইত্যাদি দেওয়া হয়। এবং এটি চিকিৎসা সব রোগীর জন্য একরকম নয়। চিকিৎসা নির্ভর করে সমস্যার কারণ, রোগীর বয়স, লক্ষণ এবং প্রেগনেন্সি প্ল্যানের উপর। এটা ডিটেলসে আমরা বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং যে দেখবে তার ক্ষেত্রে বোরিং হয়ে যাবে, তাই পরের ভিডিওতে আমরা এই ট্রিটমেন্ট নিয়ে আসছি। হোয়েন টু ভিজিট ডক্টর। কখন আপনি ডক্টরের কাছে যাবেন? যখন দেখছেন যে কন্টিনিউ আপনার ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে, তখন অতি শীঘ্রই ডক্টরের কাছে যাওয়া উচিত। যখন দেখছেন যে 1-2 ঘন্টার মধ্যে প্যাড চেঞ্জ করতে হচ্ছে, তখন ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া উচিত। যখন দেখছেন যে ব্লিডিং ফর মোর দ্যান 7 days, 7 দিনেরও বেশি রক্তপাত হচ্ছে, তখন ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া উচিত। কোনো মাসে যদি আপনার পিরিয়ড মিস হয়, তখন যাওয়া উচিত। যদি দেখছেন যে পিরিয়ডের সময় অতিরিক্ত পেন হচ্ছে এবং পেনটা কন্টিনিউ হয়ে যাচ্ছে 3 দিন 4 দিন কমছে না, তখন ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং যখন দেখছেন যে একটা মাসের পর যখন দ্বিতীয় মাসিক পরের মাসে আসছে, তার গ্যাপে একটা পিরিয়ড হয়ে যাচ্ছে, এই সময় ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং ব্লিডিংয়ে দেখছেন যে অতিরিক্ত স্মেল হচ্ছে, তখন ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, তখন প্রেগনেন্সির সময় যে কোনো ধরনের রক্তপাত স্বাভাবিক নয়, এটি জরুরি অবস্থা হতে পারে, তাই দ্রুত এটা ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং অনেক ক্ষেত্রে কী হয়? দুর্বলতা হচ্ছে, অতিরিক্ত ব্লিডিং হওয়ার জন্য মাথা ঘুরছে, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে এবং গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এগুলো থেকে যদি বা দেখছেন যে হঠাৎ তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যাবেন। কারণ এগুলো অতিরিক্ত ব্লিডিংয়ের ফলে কী হয়? অ্যামোনিয়া হতে পারে এবং অ্যামোনিয়া হলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে। এর ফলে আপনার শ্বাসকষ্ট থেকে শুরু করে বুক ধড়ফড় সমস্ত কিছু আরও বড়সড় কিছু হয়ে যেতে পারে। সেই জন্য আপনি ইমিডিয়েট এই সব সিচুয়েশানে ডক্টরের কাছে যাবেন। হেলদি লাইফস্টাইল ফর গুড মেনস্ট্রুয়াল হেলথ। পিরিয়ডস ভালো রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন। মাসিক নিয়মিত ও সুস্থ রাখতে শুধু ওষুধ নয়, স্বাস্থ্যকর জীবনযাপনও খুব গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ করা। পুষ্টিকর খাদ্য খেলে শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে এবং রক্ত স্বল্পতা কমে। খাবারে রাখুন সবুজ শাকসবজি, তাজা ফল, ডিম, দুধ, দুগ্ধজাত খাবার, ডাল ও বাদাম, মাছ, আয়রন সমৃদ্ধ খাবার। এবং কী করতে হবে, পর্যাপ্ত পানীয় জল পান করুন নিয়মিত 2 থেকে 3 লিটার প্রতিদিন। এক্সারসাইজ রেগুলারলি করুন, প্রতিদিন 30 মিনিট হালকা ব্যায়াম যেমন হাঁটা, যোগ ব্যায়াম এইসব। এবং পর্যাপ্ত ঘুম, শরীরের যে 8 ঘন্টা ঘুম দরকার সেটা পর্যাপ্ত পরিমাণে যেন ঘুমটা ঠিক মতো হয়। এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, একটা নির্দিষ্ট ওয়েট বজায় রাখুন যেন তার বেশি না হয় এবং তার কম না হয়। মানসিক চাপটা কমান, অতিরিক্ত স্ট্রেসের কারণে হরমোনালের ভারসাম্য নষ্ট হয় এবং মানসিক পিরিয়ডসটা অনিয়মিত হয়ে যেতে পারে। মেনটেন আ গুড মেনস্ট্রুয়াল হাইজিন, যখন পিরিয়ডসটা হবে তখন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। রেগুলার হেলদি চেক আপ করবেন, যদি মাসিক কোনো অস্বাভাবিকতা দেখা যায় তাহলে দেরি না করে গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান। আজকের ভিডিওতে আমরা মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্রথমে জেনেছি স্বাভাবিক মাসিক সাধারণত 21 থেকে 35 দিন অন্তর হয়, 2 থেকে 7 দিন স্থায়ী হয় এবং প্রায় 30 থেকে 80 ml রক্তপাত হয়। এরপর আমরা মাসিকের বিভিন্ন অ্যাবনর্মালিটি সম্পর্কে জেনেছি, যেমন অ্যামিনোরিয়া, মাসিক না হওয়া বা বন্ধ হয়ে যাওয়া, ম্যানোরেজিয়া, অতিরিক্ত রক্তপাত, অলিগোম্যানোরিয়া, 35 দিনের বেশি ব্যবধানে মাসিক হওয়া, পলিম্যানোরিয়া, 21 দিনের কম ব্যবধানে মাসিক হওয়া, ডিসম্যানোরিয়া, মাসিক হওয়ার সময় তীব্র ব্যথা, হাইপোম্যানোরিয়া, খুব কম রক্তপাত হওয়া, মেট্রোরেজিয়া, 2 মাসিকের মাঝখানে রক্তপাত হওয়া, দেন মেনোমেট্রোরেজিয়া, অনিয়মিত সময়ে অতিরিক্ত রক্তপাত হওয়া। আমরা আরও জেনেছি এই সমস্যাগুলোর সম্ভাব্য কারণ, লক্ষণ, প্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট, চিকিৎসা বা ট্রিটমেন্ট এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। সবশেষে আমরা আলোচনা করেছি হেলদি লাইফস্টাইল, যেমন সুষম খাদ্য, পর্যাপ্ত পানীয় জল, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, পিরিয়ডসের সময় পরিচ্ছন্ন বজায় রাখা, মানসিকভাবে সুস্থ থাকা, সুস্থ রাখতে নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। শেষ কথা, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিসে কোনো লজ্জার বিষয় নয়, এটি একটা সাধারণ স্বাস্থ্য সমস্যা যার অধিকাংশ ক্ষেত্রেই সঠিক সময়ে চিকিৎসা নিলে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। আশা করি আজকের ভিডিও থেকে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস সম্পর্কে আপনার সব গুরুত্বপূর্ণ ধারণা পরিষ্কার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নতুন নতুন নার্সিং ও হেলথ এডুকেশান ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।